ঠিক আছে, আমরা আজকে জেনারেল ম্যাথ পড়াবো না, কথা বলবো না। জেনারেল ম্যাথের 4.1 আমরা শেষ করছি, আজকে 4.2 শুরু করব। ঠিক আছে, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। আমরা পড়াবো হচ্ছে লগারিদম। লগারিদম, ঠিক আছে। তাহলে আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে সূচক ও লগারিদম। তো আমরা সূচকের অংশ শেষ করছি, এখন আমরা লগারিদম শুরু করতে চাই। এখানে দেখো বাংলায় বলে লগারিদম, আর এখানে যদি আমরা পড়ি তাহলে লগারিদমস। ঠিক আছে, আমরা অঙ্ক করার সময় এই লগারিদমকে সংক্ষেপে লগ লিখব। এতকে সংক্ষেপে কি লিখব? লগ লিখব। ঠিক আছে, অঙ্ক করার সময় আমরা সংক্ষেপে এটাকে লগ লিখব। এখন দেখো, এগুলো কিন্তু সব তথ্য তোমরা পড়বা এবং লিখতেও হবে। ঠিক আছে, আমি বলি যে এই লগারিদম দিয়ে আমরা কি করব আসলে। তাহলে লগারিদমের ব্যবহার জানা দরকার। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি যে লগারিদম এর ব্যবহার। 1 নাম্বার, লগারিদম সূচক রাশির মান নির্ণয় করতে ব্যবহার করা হয়। সূচকীয় রাশির মান নির্ণয় করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, 2 নাম্বার, অনেক বড় বড় সংখ্যা। ঠিক আছে, যে বড় বড় সংখ্যার গুণফল ও ভাগফল নির্ণয়ে লগারিদম ব্যবহার করা হয়। তাহলে বড় বড় সংখ্যার গুণফল ও ভাগফল নির্ণয় করতে আমরা লগারিদম জিনিসটা ব্যবহার করব। ঠিক আছে, আর সূচক রাশির মান নির্ণয় করতে আমরা লগারিদম ব্যবহার করব। তাইলে লগারিদমের ব্যবহার সম্পর্কে আমরা এটুকু জানলাম। ঠিক আছে, লগারিদমকে সংক্ষেপে লগ লেখা হয়। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো 8 = 2 কিউব। 8টা হচ্ছে নাম্বার, সংখ্যা। ঠিক আছে, 8টা কি সংখ্যা, যাকে আমরা n দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, 8 হচ্ছে সংখ্যা। আর 8কে যদি আমরা অন্য রূপে লিখি তাহলে 2 কিউব হয়। 8কে যদি আমরা অন্য রূপে লিখি তাহলে কি হয়? 2 কিউব। 2 কিউবের মান কত? 8। 2 কিউবের মান 8। আসলে এই 2 কিউবটা সূচক রূপে আছে। কি রূপে আছে? সূচক। এই সূচক রূপে আছে এটা। এটা কার সূচক রূপ? 8 এর সূচক রূপ। 8 এর
সূচক রূপ। এখন সূচক রূপ কিভাবে চিনব? সূচক রূপের দুইটা পার্ট আছে, একটা ভিত্তি আর একটা পাওয়ার। ঠিক আছে, আমরা ভিত্তি এবং পাওয়ার দেখে বুঝতে পারবো যে এটা কি সূচক। ঠিক আছে, এটা সূচক রাশি। তাহলে এটা হচ্ছে সূচক রাশি। কার সূচক রাশি? 8-এর সূচক রাশি। ঠিক আছে, এখন 8-এর সূচক রাশি, তাহলে এটাকে যদি আমি এ বলি, এ কি? ভিত্তি। আর এই 3টাকে যদি আমি এক্স বলি, এক্স, এক্সকে ঘাত, এক্সকে ঘাত। বুঝা গেছে? এগুলো সব লিখবেন। 8 = 2 কিউব। 8 হচ্ছে একটা নাম্বার, মানে সংখ্যা। 2 হচ্ছে ভিত্তি, যাকে আমরা এ দ্বারা প্রকাশ করেছি। আর এক্স হচ্ছে ঘাত। তাহলে এটা একটা নির্দিষ্ট সংখ্যা, এইটা একটা নির্দিষ্ট সংখ্যা যার সূচক রূপও নির্দিষ্ট, 2^3, মানে 2 কিউব। নির্দিষ্ট সংখ্যার সূচক রূপ নির্দিষ্টই হবে। এখন আমি লিখলাম এন, এন যে কোনো নাম্বার, এন যে কোনো নাম্বার। এখন এটার এন কত সেটা জানি না, তাহলে কি তার সূচক রূপ আমাদের জানার কথা? এন কত জানি না, আমি বলছিলাম এখানে এন এর মান 8, তাই তার সূচক রূপ 2 কিউব। এখন বলছি এন এর মান কত সেটা আমরা জানি না, তাহলে এর সূচক রূপ কি হবে? a⁴x। এটা অজানা মান, এনও অজানা মান, সূচক রূপটাও অজানা মান। সূচক রূপটাও কি হবে? অজানা মান। আমি কি বুঝাইতে পারছি? তাহলে যখন সংখ্যাটি নির্দিষ্ট হবে তার সূচক রূপ নির্দিষ্ট হবে, যখন সংখ্যাটি অনির্দিষ্ট হবে তখন সূচক রূপও অনির্দিষ্ট হবে। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন যে এটা 8-এর সূচক রূপ এটা, আর এন যে কোনো একটা সংখ্যা তার সূচক রূপ যদি বানানো হয় তাহলে এই চেহারার হবে। এক্স এর মান কত হবে সেটা আমরা বলতে পারতেছি না, আর ভিত্তি কত হবে সেটাও আমরা বলতে পারতেছি না, যেহেতু আমরা এটা জানি না তাই আমরা বলতেও পারবো না। ঠিক আছে, আচ্ছা আমরা এটা লিখলাম। এখন মনে করো তুমি এটা কি বলো? সূচক রূপ, সূচকীয় রাশি। এটা হচ্ছে সূচকীয় রাশি, কোন একটা সংখ্যার সূচক রাশি। ঠিক আছে, এখানে এটাকে আমরা লগারিদমের মাধ্যমে প্রকাশ করতে চাই। এটাকে কিসের মাধ্যমে প্রকাশ করতে চাই? লগারিদমের মাধ্যমে প্রকাশ করতে চাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সূচকীয় রাশি লগারিদমের মাধ্যমে, বা আমরা সংক্ষেপে লিখব লগের মাধ্যমে প্রকাশ। লগের মাধ্যমে প্রকাশ। ঠিক আছে, যখন তুমি এটাকে, এটা হচ্ছে সূচক রাশি, এই সূচক রাশিটাকে লগের মাধ্যমে প্রকাশ করতে চাও, তখন তোমার এভাবে লিখতে হবে লগ। লগের ভিত্তি থাকে, লগের ভিত্তি থাকে। সেই ভিত্তিটা কত? সেই ভিত্তিটা হচ্ছে তোমার মনে করো যে এখানে সূচক রাশির ভিত্তি যত, লগের ভিত্তি তত হবে। এই 8 সংখ্যাটির সূচক রূপে প্রকাশ করায় আমরা ভিত্তি হিসেবে 2কে পেয়েছি। লগের মাধ্যমে প্রকাশ করার সময় 2 হবে লগারিদমের ভিত্তি, 2 হবে লগারিদমের ভিত্তি। আর 8 হচ্ছে এখানে লিখব, আর এখানে 3 লিখব সূচক। তাইলে দেখো লগারিদমের ভিত্তি হবে 2,
এই টু কিউব কোন সংখ্যার সূচক রূপ? 8-এর। তাহলে ওই ভিত্তি বসবে লগের ভিত্তি হিসেবে, এখানে সূচক রাশির ভিত্তি হবে লগের ভিত্তি, আর এন এর মান যেটা সেটা লগারিদমের মান হচ্ছে 3। ঠিক আছে, এখন এটাকে আমরা কিভাবে পড়তে পারি? এটাকে আমরা এভাবে পড়ব যে 8-এর 2 ভিত্তিক লগ, এইটের 2 ভিত্তিক লগ এর মান 3। এইটুকুকে পড়া হবে, এই যে এই জিনিসটাকে তুমি পড়বা হচ্ছে 8-এর 2 ভিত্তিক লগ। কিভাবে পড়বা? 8-এর 2 ভিত্তিক লগ। বুঝে গেছে? 8-এর 2 ভিত্তিক লগ সমান সমান 3 লিখছি, তাই তার মান কত? 3। তাই তার মান কত? বুঝা গেছে? তাহলে এটা আমরা বুঝলাম। এখন তুমি যদি এই জিনিসটাকে n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x, বুঝতেই পারতেছো এটা n এর সূচক রাশি, এটা হচ্ছে n এর সূচক রাশি। তাহলে এটা সূচকে আছে, কিসে আছে? সূচকে আছে। এটাকে আমরা লগারিদমে রূপান্তর করতে চাই। কিসের মাধ্যমে? লগারিদমের মাধ্যমে প্রকাশ করতে চাই। তাহলে কি লিখবো আমরা? a, লগের ভিত্তি হবে কি? a। ঠিক আছে, এখানে কি হবে? n, এখানে কি হবে? x। বুঝা গেছে? তাহলে সূচক রাশি থেকে লগারিদমের মাধ্যমে প্রকাশ করলাম। এটাকে আমরা পড়ব n এর a ভিত্তিক লগ, এটাকে আমরা পড়ব n এর a ভিত্তিক লগ এর মান x। ঠিক আছে, পড়ার নিয়ম হচ্ছে n এর a ভিত্তিক লগ, n এর a ভিত্তিক লগ। ঠিক আছে, এখন আরেকটা জিনিস তোমাদেরকে আমি এখানে দেখাবো, যে রাস্তা দিয়ে মানুষ কোথায়ও যায় আবার ওই রাস্তা দিয়ে ফিরেও আসতে পারে, তাই না? পারে না? দেখো, সূচক থেকে লগের মাধ্যমে প্রকাশ করেছিলাম, আবার লগ থেকে সূচকে যদি আমরা ফিরতে চাই তাহলে তুমি এই 3টাকে 8-এর জায়গায় নিয়ে আসবা, আর এই 8টাকে 3-এর জায়গায় নিয়ে আসবা, লগটা বাদ দিয়ে দিবা, লগটা বাদ দিয়ে দিবা। তাহলে এখানে 8-এর জায়গায় যদি আমার 3 চলে যায় তাহলে 2 কিউব হয়ে যাবে, আর 3-এর জায়গায় 8 চলে আসবে। দেখো তো এখানে কি ছিল? 8 ইকুয়াল টু 2 কিউব, এখানে আমরা পেলাম 2 কিউব ইকুয়াল টু 8। একই জিনিস একটু বাম পক্ষ ডান পক্ষ পরিবর্তন করে পাইছে। এভাবেও তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নাই। আমি বোঝানোর সুবিধার জন্য বলছি যে এইটা 8-এর জায়গায় যাবে, আর 8 এইটার জায়গায় আসবে, লগটা বাদ যাবে। তাহলে সূচক রূপে ফিরে আসলাম। তাহলে সূচক রূপে ফিরে আসা আবার সূচক থেকে লগে প্রকাশ করা, এই দুইটা বিষয় বুঝতে পারছি কিনা? সূচকীয় রাশিকে লগের মাধ্যমে প্রকাশ, আবার লগের মাধ্যম থেকে সূচকের রাশির মাধ্যমে প্রকাশ। ঠিক আছে, এই জিনিসটা আমরা বুঝতে পারছি কি না? বুঝতে পারছ? আচ্ছা, এখন এই পর্যন্ত আমরা বুঝলাম নাকি? তাহলে এটাকে যদি আমি সূচকে পরিবর্তন করি, a টু দি পাওয়ার x ইকুয়াল টু কি? n হবে না? আচ্ছা, আমার আলোচনা হচ্ছে n ইজ গ্রেটার দ্যান 0। তার মানে n কে আমরা কি বলতেছি? ধনাত্মক। n কে আমরা কি বলতেছি? ধনাত্মক। এখন এখানে তুমি লিখছো তার সূচক রূপ, এখানে কি লিখছো? সূচক রূপ।
তাহলে এন যদি ধনাত্মক হয় তাহলে এখানে যে আমরা সূচক রূপটা লিখলাম, ঠিক আছে, এই সূচক রূপের ভিত্তি যেটা সেটা কি হবে? ধনাত্মক। সেটা কি? ধনাত্মক সংখ্যার সূচক রূপ লিখলে পরে তার ভিত্তি ধনাত্মক কি হবে? ধনাত্মক সংখ্যাকে, যেমন 8কে তুমি সূচক রূপে লিখছো, এই ভিত্তিটা কি ধনাত্মক না ঋণাত্মক? তো ধনাত্মক সংখ্যাকে যদি আমরা সূচকে রূপান্তর করি তার ভিত্তি ধনাত্মক কি হবে? ঠিক আছে, তাহলে এ পজিটিভ কিন্তু এর মান 1 না। এর মান কি না? 1 না। কেন 1 না স্যার? এন পজিটিভ, এও পজিটিভ, কি ধনাত্মক সংখ্যার মধ্যে তো 1ও থাকে, এর মান 1 কেন হতে পারবে না? কারণ আমি যদি এর মান 1 নেই, তার উপরে 10 বসাই, উত্তর 1। এর মান যদি 1 নেই, তার উপরে 20 বসাই, উত্তর 1। এর মান যদি 1 নেই, উত্তর 100 বসাই, তারপরে 1। অর্থাৎ কোনো সূচক রাশির ভিত্তি যদি 1 হয়, কোনো সূচক রাশির ভিত্তি যদি 1 হয়, আর সূচকরে আমরা যতই পরিবর্তন করি ফলাফল পরিবর্তন হয় না। ফলাফল কি হয় না? পরিবর্তন হয় না। কেবলমাত্র তুমি যদি 1 ইকুয়াল টু তো 1ই, এখন তুমি বললা যে স্যার 1-এর পাওয়ার আমি 1000 দিলাম, কেউ তো আবার এখানে ভিন্ন মত প্রকাশ করবে, আমি 1-এর পাওয়ার 10 দেব, 20 দেব, 30 দেব, তাই না? এই ভিত্তি যদি 1 হয়, কেবল এটা এর জন্য সত্য, এখানে পাওয়ার তুমি অসংখ্যবার চেঞ্জ করতে পারবা, পাওয়ার তুমি অসংখ্যবার চেঞ্জ করতে পারবা, কিন্তু তুমি কি এটার আলাদা কোনো রূপ পাইতেছো? এটা ছাড়া পাচ্ছ না। ঠিক আছে, তাহলে 1-এর পাওয়ার চেঞ্জ করলে ফলাফল চেঞ্জ হয় না বলেই কোনো সূচক রাশির ভিত্তি 1 হইতে পারবে না। কোনো সূচক রাশির ভিত্তি 1 হইতে পারবে না। ঠিক আছে, ধনাত্মক হবে কিন্তু 1 না, ধনাত্মক কিন্তু 1 না। ঠিক আছে, তাহলে তুমি মাথায় রেখো n ইকুয়াল টু a টু দি পাওয়ার x, এটা হবে কখন? যখন n পজিটিভ, a পজিটিভ, কিন্তু এর মান 1 না। ঠিক আছে, এটা শর্ত যে এটা হতে হলে এটা হতে হয়, এটা হতে হলে এটা হতে হয়। বোঝা গেছে কি না? বুঝতে পারছো? বুঝতে পারছো কি না? তাহলে আমি বলছি এটা হচ্ছে শর্ত, n ধনাত্মক, মানে একটা ধনাত্মক সংখ্যাকে যদি সূচক রূপে নেই তার ভিত্তি কি হবে? ধনাত্মক হবে, তার ভিত্তি ধনাত্মক হবে। ঠিক আছে, পাওয়ার ঋণাত্মক হতে পারে, কোনো সমস্যা নেই, পাওয়ার ধনাত্মক ঋণাত্মক উভয়ই হয়। সূচক রাশির পাওয়ার ধনাত্মক ঋণাত্মক উভয়ই হয়। বুঝা গেছে? যেমন মনে করো আমি তোমাদের বলি, এই কথা বলবা না, দেখো আমি তোমাদের বলি যে তুমি 3 টু দি পাওয়ার -2 বললা, এটাকে 1/3 স্কোয়ার বললা, এটা আমরা সূচকের মধ্যে পড়েছি এই সূত্র। তাহলে এখন দেখো এটা আছে 1/9, 1/9, তাহলে 1/9 এর সূচক রূপ হচ্ছে এটা, যেখানে ভিত্তি ধনাত্মক। 1/9 একটা ধনাত্মক সংখ্যা না? এখানে ভিত্তি ধনাত্মক, পাওয়ার কিন্তু ঋণাত্মক হয়েছে, হয়েছে না? তার মানে কি আমি পাওয়ারের ব্যাপারে কোনো মন্তব্য করছি? এক্সরে নিয়ে কিছু বলছি? ঠিক আছে, এখানে যেটা লিখছিলাম n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x,
এক্স নিয়ে কিছু বলি নাই। এক্স ধনাত্মক ঋণাত্মক উভয়ই, এক্স শূন্য ধনাত্মক ঋণাত্মক সব হয়। সূচক রাশির ঘাত তোমরা লিখে রাখতে পারো, সূচকীয় রাশির ঘাত ঋণাত্মক শূন্য ঋণাত্মকও হয়, শূন্যও হয়, আবার ধনাত্মকও হয়। তাহলে দেখো, সূচক রাশির ঘাত ঋণাত্মক হয়, শূন্য হয়, ধনাত্মক হয়। ঠিক আছে, সূচক রাশির ঘাত ঋণাত্মক হয়, শূন্য হয়, ধনাত্মক হয়। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, এখন আমি তোমাদের কিছু কাজ দিচ্ছি, যে এটা কি লেখা হয়েছে? আচ্ছা, এখন দেখো, আমি এই আলোচনাটা একটু পরিষ্কার করি। এটা এন যদি পজিটিভ হয়, এ পজিটিভ কিন্তু 1 নয়, এ পজিটিভ কিন্তু 1 নয়। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ শর্ত, অনেক গুরুত্বপূর্ণ শর্ত। তুমি যদি এমসিকিউ পারতে চাও, বলবা স্যার এমসিকিউ কঠিন। আমি যা পড়াবো তা পড়লে 100-এ 100 এমসিকিউ হবে, তুমি যদি মনে রাখতে পারো। ঠিক আছে, তাহলে আমরা জানলাম একটা ধনাত্মক সংখ্যাকে যদি সূচক রাশিতে সূচক রূপে রূপান্তর করি, তাহলে ভিত্তি ধনাত্মকই হয়, ঘাত ঋণাত্মক হইলেও হতে পারে, ধনাত্মক হইলেও হতে পারে, শূন্য হইলেও হতে পারে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এখন এখান থেকে আমি তোমাদেরকে লগারিদমের মাধ্যমে প্রকাশ দেখাইছিলাম যে এন এর এ ভিত্তিক লগ ইজ ইকুয়াল টু এক্স। ঠিক আছে, তাহলে এক্সকে কি বলে? এন এর এ ভিত্তিক লগ এর মান। এক্স হচ্ছে কি? এন এর এ ভিত্তিক লগ এক্স এর মান, এন এর এ ভিত্তিক লগের মান হচ্ছে এক্স। ঠিক আছে, হচ্ছে মান। এখন তুমি দেখো তো, এই জায়গাটায় এই শর্ত দিছ, তাহলে এন কি বলতো? ধনাত্মক। তার মানে এন এর মান কি শূন্য হতে পারে না? এন এর মান কি ঋণাত্মক হতে পারে না? এটা নিয়ে এখন কথা বলবো, যে মাথায় রাখবা, লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত। কথাটা লিখে রাখো, লগারিদম শুধু মাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত। এখন যারা সংজ্ঞায়িত বুঝো না, সংজ্ঞায়িত মানে বাস্তব। লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত বা বাস্তব। ঠিক আছে, তার মানে কি? শূন্য এর লগারিদমের মান কত? শূন্য এর লগারিদমের মান কত? শূন্য এর লগারিদমের মান অসংজ্ঞায়িত, বাস্তব মান নেই। তোমারে বললাম না, লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত। তার মানে 0 এবং ঋণাত্মক এই দুইটা সংখ্যার জন্য কি
অসংজ্ঞায়িত বাস্তব মান নাই। লেখো 0 এবং ঋণাত্মক সংখ্যার লগারিদম অসংজ্ঞায়িত বা বাস্তব মান নেই। 0 তুমি তো এখানে দেখলা এন রে তুমি কি বলছো বলো তো, এন রে কি বলছো? ধনাত্মক বলছো না? তাইলে এই জায়গায় এন এর পরিবর্তে ধনাত্মক যে কোনো সংখ্যা আসতে পারবে, কিন্তু কি আসতে পারবে না? ঋণাত্মক সংখ্যার 0 আসতে পারবে না। কারণ তুমি যদি ঋণাত্মক সংখ্যার লগারিদম বের করতে চাও, ম্যাথ এরর দেখাবে, নাই মান নাই, কোত্থেকে বের করবে? বুঝা গেছে? তাহলে তুমি লেখো 0 ও ঋণাত্মক সংখ্যার লগারিদম বাস্তব মান নেই। ঠিক আছে? বাস্তব মান নেই মানে অসংজ্ঞায়িত, বাস্তব মান নেই মানে অসংজ্ঞায়িত। ঠিক আছে? বাস্তব মান নেই মানে অসংজ্ঞায়িত। বোঝা গেছে কিনা বলো? বুঝছো? আর এইখানে লগারিদমের ভিত্তি ধনাত্মক কিন্তু 1 নয়। লগারিদমের যে ভিত্তি সেটা ধনাত্মক কিন্তু 1 হবে না, মাথায় রেখো, লিখে রাখো। লগারিদমের ভিত্তি ধনাত্মক কিন্তু 1 নয়। লগারিদমের ভিত্তি ধনাত্মক হবে কিন্তু 1 হবে না, ধনাত্মক হবে কিন্তু 1 হবে না। ঠিক আছে? বুঝতে পারলাম? এখন তোমাকে একটা জিনিস বলি, a is greater than 0 এর মানে কি বলো তো? a ধনাত্মক। a is greater than 0 এর মানে কি? a ধনাত্মক। a যদি ধনাত্মক হয় এবং x এবং এটা নিয়ে যাও, যাও 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 ওই রুমে যা, খাও গা পানি। নাও নাও খাও। দেখো a is greater than 0 মানে a ধনাত্মক, a is greater than 0 মানে a ধনাত্মক। আর a যদি ধনাত্মক হয় আর x এবং x ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, যাই হোক না কেন a টু দি পাওয়ার x সর্বদা ধনাত্মক। এটা দিয়ে কি বুঝাইছি বলো তো? a টু দি পাওয়ার x এর মান সর্বদা ধনাত্মক। হ্যাঁ, সোজা সবটা বলি, এগুলো গণিতের ভাষা যদি তুমি বুঝতে না পারো তাহলে সহজ সরল কথা শোনো। কোনো একটা সূচক রাশি তার ভিত্তি যদি ধনাত্মক হয় আর পাওয়ার ধনাত্মক ঋণাত্মক যাই হোক না কেন, ওই সূচক রাশির মান কি হবে? ধনাত্মক হবে। মনে করো আমি তোমারে বলি এখানে 2 কিউব দিলা, ফলাফল কত? 8। এখানে 2 মাইনাস কিউব দিলা, তাহলে হচ্ছে 1/8।
পাওয়ার ধনাত্মক দিছি, ফলাফল ধনাত্মক পাইছি, পাওয়ার ঋণাত্মক দিছি, ফলাফল ধনাত্মক পাইছি। কিসের কারণে? ভিত্তি ধনাত্মক। তাহলে যে কোনো সূচক রাশির ভিত্তি যদি ধনাত্মক হয় তাহলে পাওয়ার ধনাত্মক ঋণাত্মক যা হোক কিচ্ছু আসে যায় না, ফলাফল ধনাত্মকই হবে। বুঝা গেছে? সূচক রাশির ভিত্তি যদি ধনাত্মক হয়, পাওয়ার ধনাত্মক ঋণাত্মক যেটাই হোক না কেন ফলাফল পজিটিভ হবে, ফলাফল পজিটিভ। তার মানে কখন একটা সূচক রাশির মান সর্বদা ধনাত্মক হবে? কখন একটা সূচক রাশির মান সর্বদা ধনাত্মক হবে? যখন ভিত্তি পজিটিভ হবে, যখন ভিত্তি ধনাত্মক হবে। ঠিক আছে? কোনো সূচক রাশির মান ধনাত্মক হবে তখনই যখন ভিত্তি ধনাত্মক হবে, সূচক রাশির ভিত্তি ধনাত্মক হবে। ঠিক আছে? তাহলে এটা খেয়াল রেখো, এই যে এইখানেই সব কথা বলে দেওয়া আছে। a⁴ একটা সূচক রাশি ইজ গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ। তাহলে একটা সূচক রাশি পজিটিভ হচ্ছে কোন শর্তে? এটা তোমার পরীক্ষা আসবে, যদি আসে যে a⁴ ইজ গ্রেটার দ্যান 0 বলতে পারে, ধনাত্মকও বলতে পারে। কোন শর্তে? a = 1, a ≠ 1, a = 0, a ইজ গ্রেটার দ্যান 0, a ইজ লেস দ্যান 0, অনেকগুলো অপশন দেওয়া যায় না? সঠিক কোনটা? a ইজ গ্রেটার দ্যান 0, a ইজ গ্রেটার দ্যান 0। ঠিক আছে? তাহলে আমরা জানলাম সূচক রাশির ভিত্তি পজিটিভ হলে ফলাফল সবসময় কি? সূচক রাশির মান পজিটিভ হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমি যে তোমার এখানে যে কয়টা লিখছি, এখন আমরা কিছু উত্তর দেখব। দেখো, কথা বলবা না। ভিত্তি নিলাম 2, এখানে নিলাম -8, ফলাফল কি বলো? এটার ফলাফল কি? বাস্তব মান নাই, অসংজ্ঞায়িত। বাস্তব মান নাই মানে অসংজ্ঞায়িত। কি এটা? একটু আগে লিখাইলাম না, ঋণাত্মক সংখ্যার লগারিদম অসংজ্ঞায়িত। পড়াইছি না? ঋণাত্মক সংখ্যার লগারিদম কি? অসংজ্ঞায়িত। আর অসংজ্ঞায়িত মানে হচ্ছে বাস্তব মান নাই। অসংজ্ঞায়িত মানে হচ্ছে বাস্তব মান নাই। ঠিক আছে? নেই। এখন দেখো যে আমি এখানে ভিত্তি 10 নিলাম আর এখানে 0 নিলাম, এটা কি? এটাও অসংজ্ঞায়িত। কারণ আমি ইতিপূর্বে বলেছি শূন্য সংখ্যার লগারিদম অসংজ্ঞায়িত। শূন্য সংখ্যার লগারিদম অসংজ্ঞায়িত বা বাস্তব মান নেই। ঠিক আছে? এটাও অসংজ্ঞায়িত। তাইলে শূন্য সংখ্যাটির লগারিদম কত? তুমি উত্তর বলতে পারো অসংজ্ঞায়িত বা বাস্তব মান নেই। অসংজ্ঞায়িত বা বাস্তব মান নেই। কোনো ঋণাত্মক সংখ্যার লগারিদম আছে কি? না। কোনো ঋণাত্মক সংখ্যার লগারিদমের বাস্তব মান আছে কি? নাই। তুমি যখন পরীক্ষা দিবা, তোমাদের প্র্যাকটিক্যালের ভাইবা হবে, তখন এই সমস্ত খুঁটিনাটি প্রশ্নগুলোই জিজ্ঞেস করবে। আচ্ছা বলো তো, লগারিদম দিয়ে কী করে? বলতে পারে না? আচ্ছা বলো তো, লগারিদম দিয়ে কী করে? তোমার উত্তর কী হবে? তুমি বলবা সূচক রাশির মান নির্ণয় করতে লগারিদম ব্যবহার করি, আর হচ্ছে বড় বড় সংখ্যার গুণফল ও ভাগফল নির্ণয় করতে ব্যবহার করি। সব কিছু ডিটেলসে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আশা করি তুমি এই লেকচার কোথাও অন্য কোথাও পাবা না, এভাবে পাবা না। বাবা আমার চাইতে ভালো পড়াবে, কিন্তু এরকম না। সব দেখাবো। ঠিক আছে? তাহলে এটা হলো। তাহলে আরেকটা জিনিস আমরা শিখছি, লগারিদমের ভিত্তি ধনাত্মক হয় কিন্তু এক না। ধনাত্মক হয় কিন্তু এক না। ঠিক আছে? মনে করো যে একজন বলল এখানে x, ঠিক আছে? এখন ভিত্তি সম্পর্কে
আমরা বলি ভিত্তি পজিটিভ হবে, কিন্তু 1 হতে পারবে না। এটা একটা উত্তর দিল। তারপরে এখানে মনে করো যে n ইজ লেস দ্যান 0, ঠিক আছে। তারপরে এখানে দিল n ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। এটাও ভুল, এটাও ভুল। যদি শুধু এটা দিত তাহলে 1 আর 2 উত্তর নিতাম। বোঝা গেছে? 1 আর 2 উত্তর নিতাম, কারণ এখানে n এর মান সবসময় ধনাত্মক হওয়া লাগবে। আমি এখানে এটা ঋণাত্মক দেখাইছি, তাহলে কি এটা সংজ্ঞায়িত হবে x হবে, মান x হবে? ঠিক আছে, হবে না। এখানে গ্রেটার দেন 0, ইকুয়াল মানে n এর মানকে 0 বোঝায়। n এর মান কি বোঝায়? এই টান দেওয়ার মানে n এর মান 0 হয়, আবার n এর মান 0-র বড়ও হয়। এই চিহ্নটার মানে হইতেছে n এর মান 0 হবে, আবার n এর মান ধনাত্মক হবে। ঠিক আছে, অর্থাৎ 0 থেকে যে কোনো ধনাত্মক সংখ্যা n এর মান কি হবে? 0 থেকে যে কোনো ধনাত্মক সংখ্যা। তুমি যদি না জানো, আজকে শিখলা, ঠিক আছে। এভাবে অনেকভাবে প্রশ্ন করা যাবে। এখন আমরা তোমাদের কিছু কাজ দিব। দেখো, বইটা বের করো, 82 পৃষ্ঠা। এখন দেখো এখানে কি আছে। সূচকের মাধ্যমে 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 100। লগের মাধ্যমে লিখলে কি হবে? 100 এর 10 ভিত্তিক লগের মান হচ্ছে 2। 100 এর 10 ভিত্তিক লগের মান হচ্ছে 2। আজকে শিখাইছি কি না? শিখাইছি। এই যে তুমি এগুলো করতেছো, এগুলো এমসিকিউ, ঠিক আছে। এখন দেখো, এখান থেকে আমি অনেক অনুসিদ্ধান্ত তৈরি করে দিব, ঠিক আছে। এখানে দেখো 3 টু দি পাওয়ার -2 এর মান কত? 1/9। এর মান কত? 1/9। তাহলে এটাকে আমরা লগে নিলে কি হবে? ভিত্তি হবে 3, 1/9 ইজ ইকুয়াল টু কত? -2। তার মানে দেখছো, ঋণাত্মক সংখ্যার লগারিদমের মান নাই, কিন্তু কোনো সংখ্যার লগারিদমের মান মাইনাস হইতে পারে। ঋণাত্মক সংখ্যার জন্য লগারিদম কোনো মান দিতে পারে না, কিন্তু একের ছোট সংখ্যাগুলোর লগারিদম মাইনাস হয়। একের ছোট সংখ্যাগুলোর, অর্থাৎ আমি তোমাকে এটা বলি, যদি যে সংখ্যার লগারিদম বের করব তার চাইতে যদি ভিত্তি বড় হয়, তাহলে সেই সংখ্যার লগারিদমের মান মাইনাস হয়। বুঝা গেছে? এখানে দেখো, এইখানে যে সংখ্যাটা আছে তার চাইতে ভিত্তি কি? 1/9। 1/9 রে ভাগ করলে দেখো 0 পয়েন্ট সামথিং আসবে, তাই না? 0 পয়েন্ট সামথিং, মনে করো 0.12 এরকম আসলো। এই 0.12 বড় না 3 বড়? বুঝা গেছে? আচ্ছা, এখন দেখো তারপরে কি আছে। এটার মানে কি? √2। তাইলে এটাকে লগে লিখলে কি হবে? 2। এখানে √2 এর 2 ভিত্তিক লগ হচ্ছে হাফ। √2 এর 2 ভিত্তিক লগের মান কত? হাফ। ঠিক আছে, তারপরে 2 টু দি পাওয়ার মাইনাস এটা, তাহলে এখানে কি হবে বলো তো? 1/√2 হবে না? এটা 1/√2 হবে, বুঝি কি না? তাহলে এটা কি হবে? 2, 1/√2 ইজ ইকুয়াল টু -1/2। এই তোমরা দুইজন শেষে, তোমরা কি এটা থেকে এটা কিভাবে হয় এটা বুঝো? হ্যাঁ, না বুঝলে বলতে হবে। না বুঝলে আমারে বলবা, আমি বুঝাই দিব। কিন্তু যদি এরকম করো তাহলে কিন্তু
শেষ করতে পারবো না, মানে সমস্যা হবে। এখানে কেন আসছো? আস্তে দেখে যাও। বোঝো নাই তোমরা? না বুঝলে বলবা, কথা বলতে হয়, ঠিক আছে? আমি বুঝতেছি তোমরা বোঝো নাই। এটা একটা সূত্র, এটার নাম হচ্ছে ঋণাত্মক সূচক 1/a⁴n। এখন মনে করো 3⁻², এর মানে হচ্ছে উপরে 1, এই যে এই সূত্রের সাথে তুলনা করব, উপরে 1 আর নিচে হবে 3 এর স্কোয়ার, ঠিক আছে? আর 3 এর স্কোয়ার মানে হচ্ছে 9, বুঝা গেছে? বুঝতে পারছো এখন? আবার দেখো এখানে আছে কি, এখানে আছে এরকম, তাই না? এটা হচ্ছে ঋণাত্মক, এটা হবে 1, উপরে কত 1, নিচে হচ্ছে 2, আর এই যে এই মাইনাস চিহ্নটা থাকবে না, এই জিনিসটাই বসাবো, এই জিনিসটাই বসাবো, কিন্তু মাইনাস চিহ্ন থাকবে না, ঠিক আছে? এটা আর পাওয়ার হাফ মানে হচ্ছে কি বর্গমূল, পাওয়ার হাফ মানে বর্গমূল, এই যে পাওয়ার হাফ মানে বর্গমূল, বুঝতে পারছো? এটা দেখো শেষে আরেকটা আছে, শেষে আরেকটা আছে, কি আছে? 2⁴ আর হচ্ছে এটা কিভাবে পড়বো, তাই না? এটার উত্তর হচ্ছে 2। কিভাবে হয় আমি আলাদা করে দেখাচ্ছি। এটা পড়বো কিভাবে? 2⁴ এর 4তম মূল, এখানে যে সংখ্যাটা থাকবে তততম মূল হবে, ঠিক আছে? দেখো যদি এরকম থাকতো, ঠিক আছে, এরকম থাকতো, তাহলে এটাকে বলতাম 3³ ঘনমূল। এটাকে কি পড়তাম? 3³ ঘনমূল। আর এটাকে কি পড়বো? এটাকে কি পড়বো? 2² বর্গমূল, 2² 3³ এখন দেখো আমি যদি এটা বলি, তাহলে 3⁴ এর 4তম মূল, 4তম মূল, তাহলে এরকম 5তম মূল, 6তম মূল, 7তম মূল, ঠিক আছে? এটার মানে হচ্ছে এই ভিতরে যা আছে সেটা লিখবা, লেখার পরে এটা যেটা আছে সেটা 1/তত হবে, 1/তত। এটা যদি উঠায় দেই তাহলে 2² ভিতরে যা আছে সেটা লিখবা, আর রুটের কারণে পাওয়ার হাফ হয়। আর এটা যদি উঠায় দেই তাহলে 3³ আর এটার পরিবর্তে 1/3, ঘনমূলের পরিবর্তে 1/3, ঘনমূলের পরিবর্তে 1/3। দেখো এখানে যে সংখ্যাটা থাকে 1/তত হয়, ঠিক আছে? বুঝা গেছে? আর দেখো এটা হচ্ছে ভিত্তি, এটার একটা পাওয়ার আছে, আবার পুরাটার উপর আর একটা পাওয়ার আছে, দুইটা পাওয়ার। যখনই দেখবো দুইটা পাওয়ার, সেই দুইটা পাওয়ার গুণ হবে। এটা হচ্ছে ঘাতের ঘাত সূত্র। এটা কি? যেমন তুমি 2² = 2, তার মানে কি 2⁴ কেন হয়েছে? এইটু আর এইটু গুণ করে হয়েছে, ঘাতের ঘাত গুণ করে হয়েছে, ঠিক আছে? তো এখানে তুমি এখন এটাকে যখন আমরা লিখবো 2⁴ 1/4, এই ঘাত গুণ করলে 2 হয়, বুঝা গেছে? তাহলে মানে এটাকে ক্যালকুলেশন করে নিতে হবে। 2⁴ 1/4 = 2, এখানে হচ্ছে 2⁴ = 2। তাহলে এটাকে যদি আমি লগে লিখি, কি লিখবো? 2 এর 2 ভিত্তিক লগ 1, 2 এর 2 ভিত্তিক লগ 1, 2 এর 2 ভিত্তিক লগ কি হবে? 1 হবে। বুঝতে পারছো? এটা মাথায় রেখো যে 2 এর 2 ভিত্তিক লগ 1। কি পড়াইলাম তোমাদের এত সময় ধরে, বুঝলাম না। দেখো
2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এই এটাকে কি হবে বলো? এটাকে যদি লগের মাধ্যমে লিখি তাহলে কি হবে? 10 1 0, ঠিক আছে। ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত? 1। ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত? 1। এর একটা মান আছে 2.71828 ডট ডট। ই একটি অমূলদ সংখ্যা পায়ের মতো। ই একটি অমূলদ সংখ্যা পায়ের মতো, ঠিক আছে। পাই যেমন অমূলদ, ইও তেমনি অমূলদ। ই টু দি পাওয়ার 0-র মান 1। ই টু দি পাওয়ার 0-র মান কত? 1। যদি আমি এখানে লগের মাধ্যমে লিখি তাহলে ভিত্তি ই 1 ইজ ইকুয়াল টু কত? 0, ঠিক আছে। তারপরে দেখো এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 কোন শর্তে? এ নট ইকুয়াল টু 0। এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 কোন শর্তে? এ নট ইকুয়াল টু 0। এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে কোন শর্তে হবে? এ নট ইকুয়াল টু 0 এই শর্তে। তাহলে এখানে যদি আমি লগের মাধ্যমে লিখি ভিত্তি কত? এ 1 এর এ ভিত্তিক লগ ইজ ইকুয়াল টু 0। এখান থেকে সুন্দর এখানে এখানে ভালো করে লক্ষ্য করো তো কি আছে। এই তিনটা লগের ভিত্তি 3 রকমের, আর এখানে সব 1। 1 এর লগারিদম এর মান কত? যে কোনো ভিত্তির সাপেক্ষে 1 এর লগারিদম 0। যে কোনো ভিত্তির সাপেক্ষে 1 এর লগারিদম 0। তোমাদের বলছিলাম না যে অঙ্ক এটা করার পরে কিছু মন্তব্য লিখে দেব, এটাই সেটা। তাহলে তুমি এখানে একটা নোট লিখে নাও যে যে কোনো ভিত্তির সাপেক্ষে, যে কোনো ভিত্তির সাপেক্ষে 1 এর লগারিদম লগারিদম 0। লগারিদমের মান 0ও লিখতে পারো। ঠিক আছে। তাহলে যে কোনো ভিত্তি, যে ভিত্তি যাই হোক, যদি 1 এর লগারিদম বের করি সেটার উত্তর হবে কি? 0। সেটার উত্তর কি হবে? 0। এখন দেখো 10 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 10। তাহলে এখানে কি হবে? ভিত্তিতে 10 হবে, আবার উপরেও 10 হবে। 10 এর 10 ভিত্তিক লগ কত? 1। 10 এর 10 ভিত্তিক লগ কত? 1। ঠিক আছে। তারপরে ই টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু কি? ই। তাহলে ই এর ই ভিত্তিক লগ, ই এর ই ভিত্তিক লগ কত? 1। ই এর ই ভিত্তিক লগ কত? 1। আবার দেখো এ টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু এ। তাহলে এটাকে যদি লগের মাধ্যমে লিখি, এর এ ভিত্তিক লগ 1। আমরা যে সংখ্যার লগারিদম নির্ণয় করব সেই সংখ্যা এবং ওই লগের ভিত্তি যদি সমান হয় তাহলে উত্তর কত? 1। আমরা যার লগারিদম বের করব সেই সংখ্যা এবং ওই লগের ভিত্তি একই হয়। মনে করো যে আমি 3 এর লগারিদম বের করব, আবার এই লগারিদমের ভিত্তিও 3, তাহলে উত্তর কত? আমি যদি এখানে বলি 5 এর লগারিদম বের করব, ওই লগারিদমের ভিত্তিও আবার 5, তাহলে কি? 1। ঠিক আছে। কোনো কোনো সংখ্যার লগারিদম এবং ওই লগের ভিত্তি যদি একই হয় তাহলে কোনো সংখ্যা, কোনো সংখ্যার লগারিদম নির্ণয়ের ক্ষেত্রে ওই সংখ্যা এবং লগারিদমের ভিত্তি সমান হয়, ওই সংখ্যা এবং লগারিদমের ভিত্তি সমান হয়, তখন কি হবে? লগারিদমের মান হবে 1। এটাকে বলে 1 লগ সূত্র। ঠিক আছে। আচ্ছা, এখন আমি পরের আলোচনায় আসি।
দেখো তো তোমাদের আমি যখন এটা পড়াইলাম, এটা এই ক্ষেত্রে আমরা বলেছিলাম এন পজিটিভ, এ পজিটিভ, কিন্তু এ এক নয়, ঠিক আছে। এখন শূন্য লগ লেখো, যে শূন্য লগ হচ্ছে এক সংখ্যার লগারিদমের মান শূন্য, একটু আগে পড়ছি না? যে কোনো ভিত্তির প্রেক্ষিতে, যে কোনো ভিত্তির সাপেক্ষে একের লগারিদম কত? শূন্য। একের লগারিদম শূন্য। বলো তো এই ভিত্তি কি হইতে পারে না? ঋণাত্মক, ধনাত্মক এবং এক। ভিত্তি কি হইতে পারে না? লগারিদমের ভিত্তি ধনাত্মক হবে কিন্তু এক না, ধনাত্মক হবে কিন্তু। তাহলে পরীক্ষায় যদি আসে 1 এর ভিত্তিক লগ ইকুয়াল টু 0, অপশনে এরকম শর্ত দিয়ে দেবে, খুঁজে খুঁজে ভালোটা বাড়ি করে নিতে পারবে না। ঠিক আছে, মানে সঠিকটা। আচ্ছা, এক লগ, দেখো এক লগ হচ্ছে তোমার, দেখো এর এ ভিত্তিক লগ ইজ ইকুয়াল টু 1, এটাকে এক লগ। উত্তর পাইছি কি? এক লগ। তাহলে এখানে শর্ত কি? এখানে সেম শর্ত, এ পজিটিভ কিন্তু এ নট ইকুয়াল টু 1, এ পজিটিভ কিন্তু এ নট ইকুয়াল টু 1। তাহলে এটা আর এটা সেম শর্ত, শর্তগুলো কিন্তু জানতে হবে। এই শর্তগুলোই এমসিকিউতে আসবে, আর সবাই বলবে কি অনেক কঠিন। ঠিক আছে, কিছুই বুঝি না। ঠিক আছে, তাহলে আমি শূন্য লগ দিলাম, এক লগ দিলাম, এটা সূত্রের নাম হচ্ছে এক লগ। ঠিক আছে, এখন গুণফলের লগ পড়াবো, গুণফলের লগ। ঠিক আছে, গুণফলের লগ। দেখো আমি একটা লগ লিখলাম, এ ভিত্তিক, এখানে এম এন দিলাম। এখানে দেখো এম ও এন এর গুণফল হচ্ছে এম এন, এম ও এন এর গুণফল হচ্ছে এম এন। তাহলে এটা কি গুণফল আর এটা কি লগ? তাহলে গুণফলের লগ হইল না, সূত্রের নাম কি হবে? গুণফলের লগ। তাহলে এখানে তুমি লিখবা এ এম প্লাস হইতেছে এ এন। গুণের ক্ষেত্রে যোগ হয়, গুণের ক্ষেত্রে কি হয়? যোগ হয়। এই লগটা ওর সাথেও যাবে, ওর সাথেও যাবে, যতগুলো ইনটু পাবে ততবার যোগ হবে। ঠিক আছে, যেমন আমি আর একটা লিখে দিচ্ছি, যে এখানে এম এন পি ডট ডট। ঠিক আছে, তাহলে কি হবে? এখানে এ এম প্লাস লগ এ এন প্লাস লগ পি এর এ ভিত্তিক লগ প্লাস ডট ডট, আরও থাকলে আরও লিখতাম। ঠিক আছে, এখন একটা জিনিস তোমাদের বলে দেই, এখানে যা সম্ভব নয়, এম প্লাস মাইনাস এন, ওই এম এর মাঝে প্লাস আর মাইনাস যাই থাক, কি বলছে? এম আর এন এর মাঝে প্লাস মাইনাস যাই থাক, যদি এরকম থাকে, কেউ আবার মনে করো না যে এত তারপরে প্লাস মাইনাস আবার এত, এটা সমান এটা, কখনোই নয়। যদি সমান দেয় এটা সমান এটা, তাহলে কি সত্য না মিথ্যা? এটা বলো তো, মিথ্যা। আর যদি নট ইকুয়াল দেয়, সত্য। এমসিকিউ এর মধ্যে এরকম দিবে যে এটা দিয়ে দিছে লগ, আমরা বলছি লগের যখন কতগুলো রাশি গুণ থাকবে তখন হচ্ছে যোগ হবে। আর এখানে দিয়েই দিছে কি একটা রাশি একটা রাশি, মাঝখানে দিয়েছে যোগ বা বিয়োগ। যোগ বা বিয়োগ যাই দিক সেটা সমান সমান এই যে এটা
এই এম এর সাথে একটা লগ, এন এর সাথে আর একটা লগ, এখানে যদি যোগ দেয় তাহলে যোগ, আর বিয়োগ দেয় বিয়োগ। যেটাই দিক না কেন সেটা সত্য নয়। যদি সমান চিহ্ন দেয় তাহলে বলবা কি নো, হতে পারে না। আর যদি নট ইকুয়াল দেয় তাহলে সত্য। এটা কি সত্য? এটা কি এটা সমান এটা হতে পারে না, এটা সমান এটা হতে পারে না, এটা নট ইকুয়াল টু এটা, এটা সত্য। ঠিক আছে, এটা কি সত্য, এটা সত্য। আর যদি আমি এভাবে লিখি, ঠিক আছে, এম এন প্লাস মাইনাস, এটা এখানে যদি তুমি সমান চিহ্ন ব্যবহার করো তার মানে তুমি স্বীকার করে নিচ্ছ যে এটা সঠিক, এটা ইকুয়াল টু এটা হয়, এটা ইকুয়াল টু এটা হয়, এটা ইকুয়াল টু এটা হয়, এটা সঠিক তুমি মনে করে নিচ্ছ, কিন্তু এটা সত্য নয়। তুমি শুধু পড়েছ গুণ হইলে যোগ হবে, যোগ হইলে যোগ হবে এরকম বলছি, বিয়োগ হইলে বিয়োগ হবে এরকম বলছি, বলি নাই। তাহলে যোগ বা বিয়োগ যাই থাক সেটা যদি সমান দিয়ে লেখা থাকে তাহলে এটা কি হবে না, সত্য হবে না। আর এটা দিলে সত্য, এত নট ইকুয়াল টু এটা, এটা সত্য। এটার এটা সমান হইতে পারে না, কারণ এখানে তো গুণ নাই। ঠিক আছে, তাহলে এটা কি মিথ্যা। তার মানে নট ইকুয়াল, এখানে দেখো এখানে যে রাশির মধ্যে যদি গুণ থাকতো তাহলে এখানে আমরা যোগ দিয়ে লিখতাম, সত্য হইতো। কিন্তু এখানে আছে রাশির মধ্যে প্লাস মাইনাস, যাই থাক সমান সমান লগ এম প্লাস বা মাইনাস লগ এন, এটা সত্য হবে না, তাই জন্য নট ইকুয়াল দিয়েছে। আর ইকুয়াল দিলে মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো ভাগফলের ঘাত, সরি ভাগফলের লগ, ভাগফলের লগ। তাহলে গুণফলের লগে কি হয়, যোগ হয়। এখন কি লিখবা, ভাগফলের লগ, ভাগফলের লগ, এখানে এম বাই এন। ঠিক আছে, তাইলে লগ এম, এম এর এ ভিত্তিক লগ মাইনাস এন এর এ ভিত্তিক লগ। ঠিক আছে, তাহলে ভাগ হইলে বিয়োগ হবে, ভাগ হইলে বিয়োগ হবে। তাহলে লগের একটা হচ্ছে গুণসূত্র আর একটা হচ্ছে ভাগসূত্র, গুণসূত্রে যোগ হয় আর ভাগসূত্রে বিয়োগ হয়। তাহলে লগের লগারিদমের দুইটা রাশির যোগ বিয়োগের, দুইটা রাশির যোগ বা বিয়োগ থাকলে তার কোনো সূত্র নাই, তার কোনো সূত্র নাই। গুণফলের আর ভাগফলের সূত্র আছে, গুণফলের আর ভাগফলের সূত্র আছে। যেমন এম এন, এম এন দেখো এম এন গুণ রূপে আছে, আবার এম এন ভাগ রূপে আছে। তাহলে গুণ ও ভাগের লগারিদমের সূত্র আছে, গুণ ও ভাগের, গুণ বা ভাগের লগারিদমের সূত্র আছে। সূত্র আছে, ঠিক আছে। কিন্তু কিন্তু এই যে এম প্লাস এন হলে, হ্যাঁ এম প্লাস এন হলে লগারিদমের দমের সূত্র নাই। আচ্ছা এখানে মাইনাস অ্যাড করে দিলাম, প্লাস বা মাইনাস যেটাই থাক এর কোনো লগারিদমের সূত্র নাই, সূত্র নাই। ঠিক আছে, ওই জন্যই তো আগের বার লিখে যদি নট ইকুয়াল দেওয়া থাকে তাহলে সত্য, কারণ সূত্র নাই, আর যদি ইকুয়াল দেওয়া থাকে তাহলে সত্য না। ঠিক আছে, আচ্ছা এখন ঘাতের লগ আমরা কি পড়ব, ঘাতের লগ। দেখো এইখানে আমি এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার আর লিখলাম, এম টু দি পাওয়ার কি আর। ঠিক আছে, তাহলে এম এর ঘাত হইতেছে কি আর। তুমি বলছো ঘাতের লগ, তুমি লিখছো ঘাত, তুমি কি লিখছো এম এর ঘাত লিখছো, তাহলে ঘাতের লগ, তাহলে একটা লগ দিলাম। ঠিক আছে, লগের একটা ভিত্তি দিতে হয় তাই দিলাম। ঠিক আছে,
তাহলে এম টু দি পাওয়ার আর এর এ ভিত্তিক লগ, এম টু দি পাওয়ার আর এর এ ভিত্তিক লগ সমান সমান কি হবে, এই যে ঘাতটা, এই ঘাতটা সামনে চলে আসবে, ঘাতটা কি হবে, সামনে চলে আসবে, ঘাতটা সামনে চলে আসবে। ঠিক আছে, তাহলে ঘাতের লগের ঘাত সামনে আসে, ঘাতের লগের ঘাত লগের সামনে চলে আসবে। ঠিক আছে, এটা হইতেছে ঘাতের লগের সূত্র। দেখো আমি তোমাদের একটা জিনিস বলি, যে তুমি যদি বলো এই ব্যাপারটার মানে হচ্ছে কি, এটা ইজ নট, আচ্ছা আমি এভাবে লিখি এত, এখন দেখো এখানে এম টু দি পাওয়ার আর, এত ও এত সমান হতে পারে, আবার আবার নাও হতে পারে, আবার নাও হতে পারে। ঠিক আছে, সমান হতেও পারে আবার নাও হতে পারে। ঠিক আছে, দেখো কি বলছি, এই জিনিসটা আর এই জিনিসটা সমান হইতেও পারে নাও হইতে পারে। তোমরা এটুকু লিখে নাও, তারপরে আমি উদাহরণ দিচ্ছি। ধরো আমি আর এর মানকে 2 হিসেবে ঠিক করলাম, আর এম এর মান হচ্ছে 8 হিসেবে ঠিক করলাম, আর ভিত্তিও আমি 2 নিলাম। ঠিক আছে, তাহলে এটার উত্তর কি হয় আর এটার উত্তর কি হয় দেখি। লগ এ এম আর হচ্ছে আর, তাহলে এখানে তাদের মান বসাবো এখন। ঠিক আছে, মান বসাইলাম। এখন দেখো এখানে 2, এখানে আছে 2 কিউব, পাওয়ার আছে 2। ঠিক আছে, এখানে দেখো এ এম আর হয়েছে না, দেখো এ এম আর হয়েছে, এই যে দেখো এ এম আর, ঘাতের লগ সূত্র নাই এখানে, ঘাতের লগ সূত্র আছে, তাহলে ঘাতের লগ সূত্রে ঘাতটা কি হয়, লগের সামনে চলে যায়, তাহলে 3টা কোথায় যাবে, লগের সামনে যাবে। 2 এর 2 ভিত্তিক লগ, আর উপরে যে 2 ছিল সেটা নিয়ে আসলাম। এই 2 এর 2 ভিত্তিক লগের মান কত, এক লগের মধ্যে পড়াইলাম না, এক লগ। ঠিক আছে, এই সংখ্যাও যা ভিত্তিও তা, তাহলে এক হয় না, তাহলে 3 × 1 আর স্কোয়ার, তাহলে কি না 3 হচ্ছে, 3 রে যদি আমি এখন বর্গ করি তাহলে 9 হচ্ছে। ঠিক আছে, আর এখানে লগ, এখানে হইতেছে এ এম আর, এখন দেখো এখানে আছে 2, এম এর মান 8, আর এখানে আছে এখানে কত 2। ঠিক আছে, এখন দেখো তো এটা কত বলো, এটা এই 2 8 স্কোয়ার মানে কত, 64 নাকি 64 না, 8 স্কোয়ার 64 না। এখন দেখো এখানে আমি যেটা করলাম, যে 64 মানে কত, 2 টু দি পাওয়ার 6, তাই না, 2 টু দি পাওয়ার কত, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, 4 8 5 32, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো তো এ এম আর, এ এম আর হয়েছে, তাহলে এটা হচ্ছে ঘাতের লগ, কুসূত্র হচ্ছে ঘাতের লগ, তাহলে 6টা সামনে চলে যাবে, লগ এখানে 2 2, তাহলে দেখো তো এটার মান কত, এটার মান হচ্ছে 1, এটার মান কত 1, 6 × 1 = 6, তাহলে কি সমান হয়েছে। আবার এখন আমি অন্যভাবে যদি উদাহরণ সেট করি আবার সমান বানাইতে পারবো। ঠিক আছে, কেমন দেখো, এম এর মান যদি 4 দেই,
এম এর মান যদি 4 দেই তাহলে এখানে কি হবে জানো, 2 স্কোয়ার হবে। এর মান যদি 4 দেই তাহলে কি হবে, 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে 4। আর এখানে হইতেছে 2 4 2, তাহলে এখানে হইতেছে তোমার 2 16, তারপরে হইতেছে তোমার 2 16, তারপরে সরি 16 আর লিখবো না, 2 টু দি পাওয়ার 4, 4 সামনে আসবে, log 2 2, 4 ইন্টু 1। দেখছো, এটাও সমান এটাও সমান। তাহলে সমান হয় আবার সমান নাও হতে পারে। আমি তোমাদের বলে দিচ্ছি, আগের উদাহরণের পরিবর্তে আর এর মান তুমি 2 নিবা, এম এর মান 4 নিবা, আর এর মান 2 নিবা। এই ক্ষেত্রে এই আমি যেরকম করে করলাম যদি করি তাহলে এটার মান আর এটার মান সমান হবে। তার মানে কি, কখনো সমান হচ্ছে আবার কখনো সমান হচ্ছে না, একই মান ব্যবহার করছি। কি, এম এ আর আর এর একই মান ব্যবহার করছি, এখানেও এখানেও। একবার সমান হয় আর একবার হয় না, একবার সমান হয় আর একবার হয় না। এই জন্যই লিখছি এত ও এত সমান হতেও পারে আবার নাও হতে পারে। ক্লিয়ার? আজকে পর্যন্তই।